ঠিক আছে, আজ আমরা এমন একটা গল্পের একেবারে গভীরে যাব যা আমরা সবাই ছোটবেলায় শুনেছি। হ্যাঁ, সেই তৃষ্ণার্ত কাকের গল্প। কিন্তু এই সাদামাটা আর নিরীহ গল্পটার আড়ালে যে একটা চমকপ্রদ আর বেশ অন্ধকার ইতিহাস লুকিয়ে আছে, সেটা কি আমাদের জানা আছে? চলুন, আজ একেবারে শেকড় থেকে বিষয়টা বিশ্লেষণ করে দেখি। বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। এই যে একটা কাক পানির জন্য কলসিতে নুড়ি পাথর ফেলছে, এর পিছনের আসল তাৎপর্যটা আসলে কি? এটা কি স্রেফ একটা পাখির বুদ্ধির গল্প, নাকি এর মাঝে লুকিয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের টিকে থাকার কোনো গভীর আর গোপন বার্তা? এই সাধারণ একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা ইতিহাসের এমন কিছু অধ্যায় দেখতে পাব যা এক কথায় অবিশ্বাস্য। আজকালকার দিনে ওয়ান টাইম স্কুল বা কিডবিয়ার মতো প্ল্যাটফর্মগুলোতে আমরা গল্পটা ঠিক এভাবেই দেখি। প্রচণ্ড গরমে একটা তৃষ্ণার্ত কাক উড়ছে, হঠাৎ একটা কলসি পেল, কিন্তু পানি অনেক নিচে। তারপর সে দারুণ বুদ্ধি খাটিয়ে একে একে পাথর ফেলে পানি ওপরে তুলল আর তৃপ্তি মিটিয়ে পানি খেল। শুনলেই কেমন একটা নস্টালজিক অনুভূতি হয়। বহু প্রজন্ম ধরে ঠিক এই নিরীহ গল্পটা শুনেই কিন্তু আমাদের সবার শৈশব কেটেছে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই গল্পটা কিন্তু একটা দারুণ টুল। এর মূল শিক্ষাগুলো বেশ চমৎকার। বিপদে শান্ত থাকা, হাল না ছেড়ে সৃজনশীল চিন্তা করা, আর গায়ের জোরের চেয়ে বুদ্ধির জয়। ওই যে কথায় বলে না, ইচ্ছে থাকলে উপায় হয়। ছোটদের মধ্যে সমস্যা সমাধানের স্কিল আর ধৈর্য গড়ে তুলতে এই গল্পটা একেবারে জাদুর মতো কাজ করে। কিন্তু আসল চমকটা হচ্ছে, এই গল্পগুলো আদতে কখনোই বাচ্চাদের জন্য লেখা হয়নি। আজকের দিনে যেগুলোকে আমরা নিরীহ রূপকথা ভাবছি, প্রাচীনকালে সেগুলো ছিল প্রাপ্তবয়স্কদের জন্য লেখা রীতিমতো তীক্ষ্ণ আর সাংকেতিক রাজনৈতিক সমালোচনা। ক্ষমতাশালীদের বিরুদ্ধে কথা বলার একটা নিরাপদ ঢাল হিসেবেই এই প্রাণীদের চরিত্রগুলো তৈরি করা হয়েছিল। ভাবা যায়? চলুন ইতিহাসের টাইমলাইনটা একটু ধরে ধরে দেখি। কিভাবে এই গল্প গড়ে উঠেছে তা সত্যি অবাক করার মতো। ৬০০ খ্রিস্টপূর্বাব্দে ঈশপের সময় থেকে এর শুরু। এরপর ১৪৮৪ সালে উইলিয়াম ক্যাক্সটনের ইংরেজি অনুবাদ, তারপর ১৬৯৩ সালে দার্শনিক জন লকের যুগান্তকারী তত্ত্ব, আর সবশেষে ১৭৪৪ সালে জন নিউবেরির হাত ধরে এটা বাচ্চাদের বইয়ের রূপ পেল। কিভাবে একটা আদ্যোপান্ত রাজনৈতিক হাতিয়ার ধীরে ধীরে ছোটদের রূপকথায় পরিণত হল, এটা সত্যি একটা অবিশ্বাস্য জার্নি। আর এই পুরো যাত্রার কেন্দ্রবিন্দুতে আছেন একজন মানুষ, ঈশপ। তার গল্পের এই সুন্দর ভিন্টেজ প্রচ্ছদগুলো দেখলে মনে হতে পারে তিনি হয়তো খুব সাদামাটা একজন গল্পকার ছিলেন। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় এই সর্বজনীন পরিচয়ের আড়ালে একটা মর্মান্তিক এবং অন্ধকার বাস্তবতা লুকিয়ে আছে। তার জীবন কোনো রূপকথা ছিল না, বরং ছিল কঠিন আর নির্মম এক সংগ্রাম। তাহলে আসল ঈশপ মানুষটা কেমন ছিলেন? তিনি ৬২০ থেকে ৫৬০ খ্রিস্টপূর্বাব্দের দিকে জীবিত ছিলেন বলে জানা যায়। তিনি ছিলেন একজন দাস, যিনি পরে মুক্তি পান। কথিত আছে তার তোতলামির সমস্যা ছিল, এমনকি অ্যারিস্টটলের মতো দার্শনিকও তার কথা উল্লেখ করেছেন। ঈশপ যেহেতু সরাসরি ক্ষমতাশালীদের সমালোচনা করতে পারতেন না, তাই তিনি প্রাণীদের রূপক হিসেবে ব্যবহার করে সমাজের রাজনৈতিক অবিচারগুলো অত্যন্ত সাহসের সাথে তুলে ধরতেন। কিন্তু এই সাহসী পদক্ষেপের পরিণতি ছিল মারাত্মক। তার এই রূপক গল্পগুলো তৎকালীন শাসকদের প্রচণ্ড খেপিয়ে তুলেছিল। তাকে চিরতরে থামানোর জন্য একটা সোনার পেয়ালা চুরির মিথ্যা অপবাদ দেয়া হয়। এরপর অ্যাথেন্স বা ডেলফিতে তাকে একটা উঁচু পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে নির্মমভাবে হত্যা করা হয়। মানে, একটু চিন্তা করে দেখলে গা শিউরে ওঠে। যে গল্পগুলো শুনে আজ শিশুরা শান্তিতে ঘুমিয়ে পড়ে, সেই গল্পগুলোর জন্ম হয়েছিল একজন মানুষের রক্তের বিনিময়ে। আধুনিক নার্সারিতে প্রবেশ। কিভাবে এই মর্মান্তিক ইতিহাস বাচ্চাদের শোবার ঘরে ঢুকল, সেটা একবার দেখা যাক। এই বিশাল পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অনুঘটক ছিলেন দার্শনিক জন লক। ১৬৯৩ সালে মানব বিকাশ নিয়ে তিনি একটা দারুণ কথা বলেছিলেন। তার মতে শিশুর মন হল অক্ষরহীন একটি সাদা কাগজের মতো। অর্থাৎ এই সাদা কাগজে অভিভাবক আর শিক্ষকরা যদি সঠিক ছাপ ফেলতে পারেন, তবেই একটা শিশুর ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে উঠবে। লকের আইডিয়াটা ছিল অনেকটা এডুকেশনাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো। তিনি বিশ্বাস করতেন শিশুদের জোর করে পড়াশোনা করানো যাবে না, বরং তাদের প্রলব্ধ করতে হবে। তিনি পরামর্শ দেন,
অকেজো বাজে জিনিস বা আজে বাজে রূপকথা এড়িয়ে শিশুদের জন্য এমন কিছু খেলনা বা পদ্ধতি বের করতে হবে যা তাদের পড়াশোনায় আগ্রহী করবে। আর এই কাজের জন্য ঈশপের গল্পগুলোকেই তিনি সেরা হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন, কারণ এতে বিনোদনের সাথে সাথে ছিল দারুণ সব শিক্ষা। শৈশবের ব্যবসায়িক রূপ। চলুন দেখি এই আইডিয়া কিভাবে একটা বড় ব্যবসায় পরিণত হল। আধুনিক শিশু সাহিত্যের রূপকার বলা হয় জন নিউবেরিকে। ১৭৪৪ সালে তিনি এ লিটল প্রিটি পকেট বুক নামের একটি বই প্রকাশ করেন। মূলত এই মানুষটি বুঝতে পেরেছিলেন যে জন লকের তত্ত্বকে চাইলে বাণিজ্যিকভাবেও দারুণ সফল করা সম্ভব। নিউবেরি শিশুদের বইতে বিনোদনের মোড়কে শিক্ষাকে এমনভাবে উপস্থাপন করলেন যা ছোটদের তো বটেই, বড়দেরও দারুণভাবে আকৃষ্ট করল। আর সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হল নিউবেরি তার এই বইটার দাম রেখেছিলেন মাত্র ৬ পেন্স। এই ছোট্ট সংখ্যাটাই ইতিহাস বদলে দিল। এটা প্রমাণ করে দিল যে শুধু শিশুদের জন্য বই প্রকাশ করাটাও একটা বিশাল লাভজনক ব্যবসা হতে পারে। এরপর তো রীতিমতো বিপ্লব ঘটে গেল, আর ঈশপ চিরতরে ঢুকে গেলেন শিশুদের রূপকথার জগতে। সময়ের সাথে নৈতিকতার পরিবর্তন, গল্পের নীতিকথা কিভাবে বদলায়, বিষয়টা আসলেই খুব ইন্টারেস্টিং। আর এটি চমৎকারভাবে তুলে ধরছে কিভাবে গল্পগুলোর ব্যাখ্যা যুগের সাথে সাথে একেবারে বদলে গেছে। যেমন ধরুন, রক্ষণশীলী যুগে ওক কাচ এবং নলখাগড়া গল্পটা দিয়ে বোঝানো হতো নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকতে, এমনকি সরকার পরিবর্তনের চিন্তাও না করতে। কিন্তু আধুনিক যুগে এসে কচ্ছপ এবং ঈগল গল্পের মাধ্যমে ঠিক উল্টোটা শেখানো হচ্ছে, আত্ম-উন্নয়নের কথা। শেখানো হচ্ছে যে নিজের নিরাপদ গণ্ডি থেকে বেরিয়ে এসে জীবনে বড় কিছু করার চেষ্টা করতে হবে। সবচেয়ে দারুণ উদাহরণ হতে পারে পিঁপড়া এবং ঘাসফড়িংয়ের গল্পটা। সাধারণত অভিভাবকদের চোখে পিঁপড়াই হল আদর্শ, যে ভবিষ্যৎ নিয়ে ভাবে, ঠিক আজকের দিনের কর্পোরেট কর্মীদের মতো। কিন্তু এখনকার সমালোচকরা একটা দারুণ প্রশ্ন তোলেন, ঘাসফড়িং হওয়া কি সত্যিই খুব খারাপ, যে কিনা নিজের কল্পনাকে আপন করে নেয় আর অন্তত একটা রীতির জন্য হলেও পৃথিবীতে সুন্দর গান ছড়িয়ে দেয়? দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনটা সত্যিই দারুণ। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল এই তৃষ্ণার্ত কাকের গল্পটা যে শতাব্দীর পর শতাব্দী টিকে আছে, তার মূল কারণ এর অবিশ্বাস্য নমনীয়তা বা অ্যাডাপ্টেবিলিটি। এটা যেমন শহর পরিকল্পনাবিদদের কাছে আকর্ষণীয়, তেমনই শিক্ষাবিদদের কাছেও। এটা যে কোনো যুগে যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। এমনকি বর্তমানে কিডবিয়ার মতো পরিবেশবান্ধব আর টেকসই ব্র্যান্ডগুলো তাদের কার্যক্রমে এই কাকের সমস্যা সমাধানের চেতনাকে ব্যবহার করছে। এটাই এই গল্পের আসল শক্তি। তাহলে আজকের এই পুরো বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকে আমরা যে প্রাচীন গল্পগুলো বলছি বা শুনছি, আজ থেকে কয়েক শতাব্দী পর সেগুলো ঠিক কিভাবে নতুন রূপ পাবে? ভবিষ্যতের সমাজ এই তৃষ্ণার্থ কাকের গল্প থেকে আরও নতুন কি অর্থ বের করবে? এই প্রশ্নটা একটু ভাবার মতোই। আশা করি এই বিশ্লেষণটি নতুন চিন্তার খোরাক যোগাবে।